হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। আমি আছি সারা আপনাদের সঙ্গে। আর আজ থেকে আপনারা শুনবেন নতুন একটি উপন্যাস, যাত্রাপথ। লিখেছেন লেখিকা মাসফিত্রা মিমুই। আশা করি এই সুন্দর বহুল পরিচিত উপন্যাসটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলুন শোনা যাক। প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের ডালটা মটমট শব্দে ভেঙে পড়ল টিনের চালে। নির্জন নিশীথে এই একটা শব্দই চারিদিকে সৃষ্টি করলো এক ভুতুড়ে পরিবেশ। সেই শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল প্রৌঢ় চৌকিদার জিন্নত আলীর। জানলার কপাট খুলে তিনি আশেপাশে তাকালেন। প্রচন্ড গরমে চারিদিকে বেহাল অবস্থা, কোথাও সামান্য বাতাসটুকুও বইছে না। তখনই লাফানোর আওয়াজ হলো। মচমচে শুকনো পাতাগুলো ঝনঝন করে বেজে উঠল। অজানা শঙ্কায় বুকের বাম পাশটা বেশ ধুকপুক করলো বোধহয়। দেয়ালে হেলান দেওয়া কোচটা হাতে তুলে নিয়ে শব্দহীন পায়ে হেঁটে কাঠের দরজা খুলে বের হয়ে এলেন তিনি। গ্রামে এখনো বিদ্যুৎ তেমন ভাবে আসেনি। হাতে গোনা দু একটা বাড়িতে আছে হয়তো, তার মধ্যে মাস্টার বাড়ি অন্যতম। তবে এ মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। চাঁদের সফেদ আলোয় আধার সবকিছুই কমেছে। সেই আলোতেই হঠাৎ দৃষ্টিগোচর হলো চাদরে মোড়া এক ছায়া মানব। গত বছর শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকে গ্রামে ডাকাতির উৎপাত বেড়েছে। এর ওর বাড়িতে লুটপাট হচ্ছে। জখম হয়ে মানুষ হাসপাতালেও ভর্তি হয়েছে। এই তো কয়েকদিন আগে মধ্যপাড়ার দেলোয়ারের বাড়ির শীত কেটে ঘরে ঢুকে পড়েছিল তারা। বেড়াতে আসা মেয়ে জামাইয়ের পিঠে কোপ বসিয়ে সোনা গহনা নিয়ে শেষ মুহূর্তে পালিয়ে বেঁচেছে। ছায়া মানবকে দেখে সেই আশঙ্কায় করলেন বৃদ্ধ। কোচটা নিয়ে তেড়ে যেতে যেতে গলা ফাটিয়ে চিৎকার করলেন, ডাকাত পড়েছে! কে কোথায় আছোস? বাড়িতে ডাকাত পড়েছে! ছায়া মানব চমকে পিছন ফিরে তাকালো। ততক্ষণে বৃদ্ধ চলে এসেছে তার নিকটে। কিছু বুঝে ওঠার পূর্বেই হাতে বসিয়ে দিয়েছে ধারালো কোচ। চাপা ব্যথাতুর চিৎকার ভেসে এলো। বৃদ্ধকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে ক্ষতস্থান চেপে ধরে পালানোর সহজ পথ খুঁজতে লাগলো। রজনীর মধ্যভাগ, কারো চিৎকারে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ধানের কাজ শেষ করে সবে ঘুমিয়েছিল মাস্টার বাড়ির সদস্যরা। চৌকিদারের হাঁক ডাকে কাঁচা ঘুমটা ভেঙে গেল সকলেরই। বাড়ির পুরুষেরা সজাগ হয়ে যে যা পারল তাই অস্ত্র হিসাবে তুলে নিল হাতে। জিন্নত আলী তার দুর্বল বয়স্ক শরীর নিয়ে আর উঠে দাঁড়াতেই পারলেন না। মাটিতে বসেই এক নাগাড়ে চিৎকার করে গেলেন। ডাকাত ধরেই যেন আজ নিস্তার মিলবে তার। অন্ধকার বিলীন হয়ে আলো জ্বলে উঠল বাড়ি জুড়ে। বিদ্যুৎ চলে এসেছে, তাও সঠিক সময়। সদর দরজা খুলে চারদিক ঘেরাও করে ফেলল পুরুষেরা। পালানোর আর কোনো পথ নেই। কালো চাদরে মোড়া বিশাল দেহী লোকটি ফের প্রাচীর টপকে দৌড়ানোর জন্য স্থির হতেই পিছন থেকে কেউ দুহাত প্রসারিত করে তাকে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, পাইছি আব্বা, পাইছি, মাতারির পোলারে পাইছি। সবাই দৌড়ে এলো সেখানে। আকবর মিয়া নিজের শখের এয়ারগানটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে ধমকালেন, শালার ঘরের শালা, আমার বাঁকার বাড়িতে ডাকাতি করতে আইছস? তোর কত বড় সাহস! এই সুজন, এরে আগে গাছের লগে শক্ত কইরা বাইন্দা ফেলা। ওই মাসুম মুখ খোল ওর, চাঁদ মুখখানা দেখি। দাদার আদেশে কালো চাদরটা টেনে মুখ থেকে সরিয়ে দিল মাসুম। ঢেকে রাখা মুখমণ্ডল উন্মুক্ত হতেই আরো এক দফা চমকে উঠল সকলে। কাশিম আলী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, সাহাকু পোলা না এটা? এয়ারগান নামিয়ে ভালো করে মুখের দিকে তাকালেন আকবর মিয়া। ভ্রু দুখানা কুঁচকে নিলেন। ধমক দিয়ে বললেন, এই তুই পারভেজ না? শেষমেশ সাহা বংশরা পোলা দিয়ে রাত বিরেতে ডাকাতি শুরু করছে। পারভেজের চোখ মুখে লজ্জা আর ভয়। ফর্সা মুখখানা দরদর করে ঘামছে।
দুদিকে মাথা নাড়িয়ে আকুল কণ্ঠে বলল, আমি ডাকাত না, ডাকাতি করতে আসি নাই। বিশ্বাস করেন দাদা, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। চৌকিদার জীর্ণতালি চেঁচিয়ে উঠলেন, মিছা কথা কইলে মুখ ভাইঙা দিমু। আম গাছ বাইয়া ভিতরে আইসুস কেন তাইলে? আমি নিজ চোখে দেখছি তুই এই বাড়ির ভিতরে যাওয়ার পায়তারা করতেছিলি, আমার আওয়াজ হইন নাই দৌড় মারছস। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না পারভেজ। অজানা ভয়ে ভীত হলো মন। রুহুলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজন এগিয়ে এসে জলপাই গাছটার সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল ছেলেটাকে। আর কিছু মুহূর্ত পর ফজরের আজান হবে। এরপর সকাল হতে আর বেশি দেরি নেই। কাশেম আলী পিতার উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, অনেক লাফাইছিল সাহা বংশরা, এইবার তাগো সব জারি কেমনে 10 গ্রামের মাঝে খালাস কইরা দেই তা আমনে শুধু চাইয়া চাইয়া দেখেন। সকালটা একবার হইতে দেন। বাড়ির নারীরা ঘরের বাইরে বের হওয়ার সাহস পেল না। বারান্দার ভেতর থেকেই উঁকি ঝুঁকি মেরে বাইরের ঘটমান দৃশ্য যতটুকু পারল দেখল। তাদের মধ্য থেকে এক কিশোরীর চোখ যেন ঘোলাটে হয়ে উঠল। বুকের ওড়নাটা শক্ত করে চেপে ধরে ছুটে গিয়ে খিল আটল ঘরের দরজায়। গ্রামের খ্যাতিমান পরিবারগুলোর মধ্যে মাস্টার বাড়ি সুপরিচিত। একতলা বাড়িটি আধখাওয়া চাঁদের মতোই গোলাকার। পারভেজ শাহকে সেই একতলা বিশিষ্ট ইটের পাকা বাড়িটির সামনেই জলপাই গাছটিতে বেঁধে রাখা হলো। বসানো হলো তার সামনে পাহারা। এখন শুধুই সকাল হওয়ার অপেক্ষা। গ্রীষ্মের ভোর আসে খুবই দ্রুত। ভ্যাপসা গরমে পাখিরাও জেগে ওঠে বেশ আগেই। গলায় সুর তুলে আকাশে ডানা ঝাপটে উড়তে উড়তে ধরনীর মানুষদের জাগিয়ে তোলে দায়িত্ব সহকারে। সকাল 9টার দিকে মাসুম আর রাহুল দুই ভাই মিলে পারভেজকে নিয়ে গেল পূব পাড়ার বটতলায়। গ্রামে ঘটিত যে কোনো মজলিস সালিশ পূর্বপুরুষের আমল থেকে এখানেই হয়ে আসছে। সেই নিয়ম এখনো অব্যাহত, কখনোই খণ্ডন করেনি কেউ। ঘটনাটা চারিদিকে ছড়াতে বেশ একটা সময় লাগলো না। সাহাবাড়িতে খবরটা পৌঁছাতেই লাঠি নিয়ে ছুটে এলো জোয়ান মরদরা। বাড়ির ছেলেকে এভাবে বাধা অবস্থাতে দেখেই রাগে ক্ষোভে জ্বলে উঠল পারভেজের চাচাতো ভাইয়েরা। মাস্টার বাড়ির সমস্ত ছেলেরাও চলে এলো বাপ চাচাদের ঢাল হয়ে। শুরু হলো বড়সড় ঝগড়া। গ্রামের মানুষদের কারণে হাতাহাতিটা আর শেষ মাস হলো না। সাল 1996। চৈত্রের শেষ দুপুর। সোনাঝরা রোদের আলোয় পাকা ধানের শীষগুলো যেন সোনালি রেশমের চাদরে মোড়ানো। বনখড়িয়া গ্রামের পশ্চিম পাড়ায় কপালে ও কোমরে গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত মজুরের দল। ক্লান্ত দুপুরের হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের সোদা গন্ধ। সেই গন্ধ সরাসরি নাসারন্ধ্রে প্রবেশ করে ভুলিয়ে দেয় মনের সমস্ত খারাপ তত্ত্ব। ধান কাটার ছন্দে গোছার মর্মর শব্দ পেরিয়ে হঠাৎ দল থেকে উঁচু সরে ভেসে আসে গান। আঙিনায় বসিয়া রে পাখি খাইরে পাকা ধান, আজও তো আইলো না আমার বন্ধু সোনার চান। আমার মন ভালো না, ও কিছুই ভালো লাগে না। মাঠের নীরবতা ভেঙে বাকিরাও সেই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুর তোলে। গানের ফাঁকে কাস্তে থামিয়ে মুছে নেয় কপালে লেপ্টে থাকা ঘাম। কেউ বা উত্তপ্ত আকাশপানে তাকিয়ে দেখে উড়তে থাকা ক্ষুধার্ত চিলের ডানা ঝাপটানো। মাটির উঁচু ঢিবিতে ঘাসের উপর পা ছড়িয়ে বসে থাকা তরুণ উঠে দাঁড়ায়। পরনের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঁচু করে কোমরে গিঁট বেঁধে আরেকটি কাস্তে হাতে নেমে পড়ে বাকিদের সাথে ধান কাটতে। রোদে পোড়া শক্তপোক্ত দেহে খেটে খাওয়ার লক্ষণ সুস্পষ্ট। বাকিদের সাথে আউশ করে সেও গলায় সুর তুলে গান ধরে। তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়ে, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। গাইতে গাইতে হাতটাও বোধহয় কেটে গেল খানিকটা। ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো তরল তাজা রক্ত। অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই তার।
সবার সঙ্গে তাল মিলিয়ে আনন্দে সেও মেতে উঠেছে। নাজির ভাইজান, নাজির ভাইজান! হাঁক ছেড়ে ডাকতে ডাকতে দৌড়ে এলো মিল্টন। হাত আর গান দুটোই থেমে গেল নাজির শাহের। পিছন ফিরে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো, সারাদিন কই ছিলি গোলামের পুত? মিল্টন দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হাত রাখলো। হাঁপাতে হাঁপাতে বলল, বিশাল সর্বনাশ হইয়া গেছে ভাইজান। পারভেজ ধরা খাইছে। কেমনে খাইছে? চুরি করতে গেছিল নাকি? নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো। বটগাছের লগে বাইন্ধা রাখছে, অপবাদ দিছে ডাকাতির। জটিল বিষয়ে পুনরায় সে মনোযোগ দিল ধান কাটায়। মিল্টন আর কিছু বলার সাহস পেল না। উসখুস করতে করতে ঠায় সেখানেই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর দুই হাতে বিশাল বড় বড় দুটো ডেচকি নিয়ে হাজির হলেন কলিমের মা। ঘাসের উপর গামছা বিছিয়ে তার উপর ডেচকি দুটো রেখে একে একে বের করলেন খাবারগুলো। তার পিছনে জগ হাতে দাঁড়িয়ে আছে কলিম। হাঁক ছেড়ে সে ডাকলো, খাইতে আইয়েন আমনেরা। কাজ করতে করতে সকলেই ক্লান্ত এবং ভীষণ ক্ষুধার্ত। খাওয়ার জন্য ডাক পড়তেই কাজ থামিয়ে নিচু জমি থেকে উপরে উঠে এলো সকলে। কপাল ও কোমর থেকে গামছা খুলে মাটিতে বিছিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়লো খেতে। নাজির শাহ তাদের সাথেই বসলো এখানে। ভ্রু কুঁচকে বলল, কলা পাতা লইয়া আয় তো বল্টু। আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ওপাশের আইল ধরে দৌড় দিল মিল্টন। কলিমের মা হেড়ে গলায় বললেন, এনে খাবি নাকি? বড় ভাবি তো তোরে বাড়ির যাইতে কইছে। ক্ষুধা লাগছে, আগে খাইয়া লই। কারো কথা শোনার নয় নাজির শাহ। সরিষার বাগার দিয়ে রান্না করা লাউ, সজনে ডাঁটার ডাল, আলু ভাজি দিয়ে কাঁচা মরিচ চিবোতে চিবোতে এক গামলা ভাত কলা পাতায় নিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে সে উঠে দাঁড়ালো। আমি না আসা পর্যন্ত লতিফরে এনে আইয়া বইয়া থাকতে ক। কলিমের উদ্দেশ্যে কথাটা বলে মিল্টনকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল সে। বাড়ির পিছনের বিশাল খলায় বাকি মজুররা আটি থেকে ধান ছড়ানোর কাজে ব্যস্ত। গৃহস্থ নারীরা গোসল সেরে নামাজ পড়ে বাড়ির খোলা বারান্দায় খেজুর পাতার তৈরি মাদুরে খেতে বসেছে। নাজিরকে দেখে মুখের খাবার গিলে বিচলিত কণ্ঠে বড় চাচি ফরিদা বলে উঠলেন, এখন তোর বাড়িতে ফেরার সময় হয়েছে? পোপ পাড়ার বটতলায় পারভেজে লইয়া কি এর জানি বিচার বইছে। তোর ছোট চাচা আর ভাইয়েরা সেইখানেই আছে। যাওয়ার আগে কইয়া গেছে তোরেও যাতে পাঠাইয়া দেই। গোসলটা কইরা লই, শরীর চুলকায়। এবারও তার গা ছাড়া উত্তর। ছোট চাচি মর্জিনা চোখ মুখ কুঁচকে বিড়বিড় করলেন, একেবারে খাওড়া হইছে। কেউ ওর কথাই হনে না, যা ইচ্ছা কইরা বেড়ায়। ভাইটা হয়েছে হের মতোই। মায় তো চইল্লা গিয়াই বাঁচছে। নাজির শাহর কান পর্যন্ত সে কথা পৌঁছেছে কিনা ঠিক বোঝা গেল না। গুনগুন করতে করতে গামছা নিয়ে সে চলল কলপাড়ে। বনখড়িয়া গ্রামের সব সালিশ পূব পাড়ার বটতলাতেই বসে। পারিবারিক কলহ বা কম গুরুত্বপূর্ণ কিছু হলে সালিশের রায় দেয় মেম্বার হেলাল এবং মাতব্বর আফাজ উদ্দিন। আর বেশি গুরুত্বপূর্ণ কিছু হলে আসেন চেয়ারম্যান আতাউর রহমান। তবে আজকের ঘটনা মাস্টার এবং সাহাবাড়ির মধ্যেকার হয় চেয়ারম্যান সাহেবকে খবর দেওয়া হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি এসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে দুপুর 2:30 এদিক ওদিক। ততক্ষণে গ্রামের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে তামাশা দেখার জন্য। আতাউর রহমান এসে কেদারায় আরাম করে বসলেন। তার আপ্যায়নে গ্রামের চটকদার মতিন গাছ থেকে আগেই পেড়ে রাখা ডাবটা কেটে ধরিয়ে দিলেন হাতে। তখনই বড় পুত্র সামিউলকে নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন আমিরুল শাহ। এসেই সর্বপ্রথম নজর গেল গাছে বেঁধে রাখা পুত্রের দিকে। তাগড়া জোয়ান ছেলেটা ঝিমুচ্ছে। ক্ষত স্থানে বাঁধা গামছার উপর দিয়ে শুকিয়ে আছে তাজা রক্ত। সেসব যেন তিনি সহ্য করতে পারেন না। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় সাহস? কে আমার পোলারে বাইন্ধা রাখছে এমনি?
যেই একটু গ্রামের বাইরে গেছি, সেই সাহস বাইরে গেছে। চেয়ারম্যান লাফিয়ে উঠলেন। শাহবংশের মানুষদের এখানকার চেয়ারম্যান মেম্বাররা বেশ মান্য করে চলেন। তিনিও তার ব্যতিক্রম নন। তার বাবা যখন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তখন আমিরুল শাহের সঙ্গে বেশ খাতির ছিল। চেয়ারম্যান হলেও নাকি অনেক সাহায্য করেছিলেন এই লোক। তিনিও অবশ্য কিছুটা সাহায্য পেয়েছিলেন, তাই মন রাখতে ভ্রু কুঁচকে বললেন, সত্যি তো, এমন সুন্দর পোলাডারে বাইন্ধা রাখছে কেন? মকবুল, দড়ি খুললে দে। আদেশটা মকবুলকে দিলেও সে যাওয়ার পূর্বে দ্রুত গিয়ে দড়ি খুলে দিল সামিউর। কাশেম আলী কর্কশ কণ্ঠে বললেন, রাত বেড়াইতে পোলায় ডাকাতি করতে গিয়ে ধরা খায়, আর বাপে বুক উষা কইরা বিচার সবাই আহে। এরেই কয় সোরের মায়ের, না না, সোরের বাপের বড় গলা। বাবার কথায় হেসে উঠল মাসুম আর তালেব। রুহুল সাই দিয়ে মাথা নাড়িয়ে বলল, হেগো থাইকা সরম আশা কইরা লাভ আছে চাচা, তাড়াতাড়ি বিচার শুরু করতে পাও, মেলা কাম পইরা আছে। আকবর মিয়া চেয়ারম্যানের সোজাসুজি একটা কেদারায় গম্ভীর হয়ে বসে আছেন। আশেপাশে চলমান কথায় টু শব্দটিও করছেন না। বৃদ্ধর পিতা এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল, যা ইউনিয়নের মধ্যে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে সবাই তাদের মাস্টার বাড়িটিকে মাস্টার বাড়ি হিসেবেই চেনে, জানে এবং মান্যও করে। তিনি এবার মুখ খুলে চেয়ারম্যানের উদ্দেশ্যে বললেন, বিচার শুরু করো আতাউর। প্রমাণ হিসাবে জিন্নত ভাই আছে, সে স্বচক্ষে সব দেখছে। এখনো তার কোষে রক্ত শুকাইয়া আছে। মিছা কথা কইয়া তো হামাগো লাভ নাই। আশা করি তুমি নিরপেক্ষ বিষয়টাই করবা। আতাউর রহমান ঘন ঘন মাথা নাড়িয়ে আর চোখে চেয়ে দেখলেন আমিরুল শাহকে। তার পিছনে দাঁড়িয়ে আগে গজগজ করছে নিজের বড় ছেলে আর ছোট ভাইয়ের ছেলেরা। পাশে বসা ছোট ভাই মোমিনুল শাহ। ভাইয়ের উপস্থিতিতে সে আপাতত মৌন। সালিশ বৈঠক যথাসময়ে শুরু হলো। বটগাছের পাশে এর দিয়ে বাঁধানো বসার স্থানটিতে কুঁজো হয়ে বসে আছে পারভেজ। কারো দিকে মুখ তুলে তাকানোর সাহসটুকুও তার নেই। মাতব্বর আফাজউদ্দিন একে একে সমস্ত ঘটনা জিন্নত আলীকে জিজ্ঞাসাবাদ করে সবার সামনে বের করে আনলেন। আতাউর রহমান এবার বড়ই বিপদে পড়ে গেলেন। কি রায় দেবেন বুঝে উঠতে পারছেন না। নিয়ম অনুযায়ী তো ছেলেটার মুখে চুনকালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো উচিত, নয়তো করা উচিত জরিমানা ধার্য করে কয়েকদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত। তবে এসব করলে আবার মহা ঝামেলা। তার এত সব ভাবনার মাঝে সেখানে এসে হাজির হলো নাজির শাহ, পরনে বাংলা প্যান্ট আর ছাপা শার্ট, যা কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। সে এসেই ধপাস করে বসে পড়ল পারভেজের পাশে। দুই হাতে ভর দিয়ে ধমকানো সুরে বলল, গোলামের পুত, মাঝ রাতে শত্রু বাড়ি গেছিলি কেন? তার কথা শেষ হতেই আমিরুল শাহ একবার চেঁচিয়ে উঠলেন, এই নাজির, গোলাম কেডা? কারে গোলাম কইলি তুই? আমি গোলাম? তো কি মহারাজা ধীরাজ? আশ্চর্য হওয়ার ভান করে প্রশ্ন ছুড়ল নাজির শাহ। চোয়াল শক্ত হয়ে গেল আমিরুল শাহের। একে তো নিজের ছেলে গ্রামের মধ্যে অর্ধেক মান সম্মান ডুবিয়ে দিয়েছে, ওদিকে ভাইয়ের ছেলেও বাকিটুকু ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে। নাজির শাহ চেয়ারম্যানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, সালিশার রায় দিয়ে দিছেন? না, অহনো দেই নাই। বালা করছেন। এইবার আসল ঘটনা আমার কাছ থেকে শুনেন। সকলে উৎসুক হয়ে উঠল। কাশেম আলী বললেন, কি এর আসল ঘটনা? তুই আসলে ওইখানে? তাকে বিশেষ পাত্তা দিল না নাজির শাহ। নিজের মতো করেই বলে ফেলল আসল কথা। ওইসব ডাকাতি ফাকাতি কিছু না, সব মাইয়া মানসি চক্কর বাবু ভাই। মাস্টার বাড়ির তৃতীয় প্রজন্ম নজরুল আলমের মাইয়া ফাহামিদার লগে আমাগো পারভেজের প্রেমের সম্পর্ক। ওই মাইয়ায় রাত বেড়াইতে ওরে ডাইকা নিয়ে গেছে। বিচার যদি করতেই হয় তাইলে দুইটারে এক লইগা বাইন্দা পিডান, নয়তো বিয়া দিয়া দেন। বউ লইয়া বাড়ির জায়গা, পোলা বইলা একলা একলা মান সম্মান বিসর্জন দিব কেন?
উৎসব গ্রামবাসী চমকে উঠল, শুরু করলো কানাঘুষো। সাহেব কথাটা শুনেই খুশি হয়ে গেলেন। মুমিনুল শাহ বড় ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, দেখলা বড় ভাইজান, আমগো নাজির কেমনে খেলা ঘুরাইয়া দিল, দেখলা? বেড়া মানুষের চরিত্রের দাগ না হয় রাইতে লাগলে দিনে মুইসা যায়, কিন্তু মাইয়া মানুষের দাগ কেমনে মুছবো? আমিরুল শাহ মুখে উত্তর দিলেন না, শুধু নিঃশব্দে হাসলেন। নজরুল আলম আপাতত এখানে উপস্থিত নেই, সকাল হতেই পারিবারিক ব্যবসার কাজে চলে গিয়েছেন। তাই ছেলে রুহুল বোনের নামে মিথ্যা অপবাদ শুনে ক্ষেপে গেল। আর একটা মিছা কথা কইলে তোর জিভ কিন্তু আমি টাইন্না ছিঁড়ে ফেলবো নাজির। নাজির শাহ শুরুর মতো এবারও এদের পাত্তা দিল না, শুনেও যেন শুনল না এমন ভাব। প্যান্ট ঝেড়ে উঠে দাঁড়ালো সে, 2 হাত পিছনে রেখে চাচা আর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আমার কথা বিশ্বাস না হইলে ফাহমিদারে ডাইকা আনেন, কিড়া কাইটটা কইতে কন, পারভেজের লগে ওর কোনো সম্পর্ক নাই। তাইলে আমি গেলাম, ধানের বহুত কাম পইরা আছে, সালিশ শেষ কইরা পারভেজরে লইয়া সদর হাসপাতালে যাইয়ে। এক রাইতে বেচারার কি অবস্থা করছে কাল নাগেরা। তারপর গুনগুন করতে করতে সেখান থেকে চলে এলো নাজির শাহ। কে কি ভাবলো বলল তাতে যেন তার কোনো আগ্রহই নেই। তার আগ্রহ শুধু নিজেকে নিয়ে। মিল্টনও তার পিছু পিছু হাঁটছে, কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছে ওর মন। নাজির শাহ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, পেটের ভেতরে কৌতূহল আর কথা আটকাইয়া না রাইখা কইয়া ফেল বলতো, আপনি কেমনে জানলেন যে পারভেজের লগে হেগো ফাহমিদার সম্পর্ক? জানি জানি, তোরটাও জানি, কৌতুক করে বলল। মিল্টন ভরকে গেল, আমতামতা করে বলল, কি জানেন? কমুনা। কোন না ভাইজান। নাজির শাহ হাসলো, শীষ বাজাতে লাগলো। বটতলা থেকে বাড়িতে যাওয়ার জন্য মধ্যপাড়ার ছোট্ট মাঠটি পেরোনোর সময় দৃষ্টিগোচর হলো খেলতে থাকা ছেলে মেয়েদের। হঠাৎ করে সেখান থেকে ভেসে এলো এক বিদ্রুপপূর্ণ ছড়া, নাজির ভুইয়া পাত দেয় কুইয়া। নাজির শাহ চলতি পথে থেমে গেল। আশ্চর্য হলো ভীষণ। হতবিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকাতেই দেখতে পেল বাচ্চা থেকে কিশোর কিশোরী সবাই তার দিকেই চেয়ে হাসছে। এতক্ষণ শুনছিলেন উপন্যাস যাত্রাপথ, পর্ব সংখ্যা 1। কেমন লাগলো উপন্যাসটি? একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সারাস হুইসপার। ধন্যবাদ সকলকে।